বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ সরকারকে এই অঞ্চলে আবার রক্তপাত করবার সুযোগ দেওয়া যাবে না। শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষীয় ও প্রতিনিধি দল পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ মন্তব্য করেন। এবারে জানাবো খামেনির মহাপ্রাণ মুসলিম উম্মার ঐক্যের মূল শক্তি পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির জীবন এবং তার মহাপ্রাণ বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার পথে এক অনন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। জানাবো ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক 11 জুলাই থাকছে পরমাণু ইস্যু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন কার্যক্রম শেষ হবার পর আগামী 11 জুলাই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। এদিকে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়ন করে থাকে। এবারে থাকছে দলের পর মমতার কেন্দ্রীয় কার্যালয়ও দখলে নিল বিদ্রোহীরা। দলের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় দলীয় কার্যালয় দখলে নিয়ে গেছে বিদ্রোহী তৃণমূল। গত 2রা জুলাই দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিদ্রোহীরা। এরপরেই শহরে ফিরে মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার্যত দখলে নিল তারা। জানিয়ে দেব ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র তৈরির ক্ষমতায় ধস নেমেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেন হঠাৎ বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসতে ডাকাডাকি করছিলেন তা এবার স্পষ্ট হয়ে গেল। গুরুত্বপূর্ণ দুর্গনগর কনস্তান্তিনোভকা হাতছাড়া হবার আশঙ্কার আগে থেকেই চোখে সর্ষে ফুল দেখছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু যা হবার ছিল তা হয়ে গেছে। কথিত দুর্গবলয় ভাঙতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো মালির 5 শহরে বিদ্রোহীদের একযোগে হামলা, নিহত অন্তত 26। পশ্চিম আফ্রিকা দেশ মালিতে শনিবার ভোরে একযোগে 5টি স্থানে বিদ্রোহীদের হামলার উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তরাঞ্চলের কৌশলগত শহর রাজধানীর বামকোর দক্ষিণের একটি এলাকায় ওই হামলা চালানো হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। ইসরায়েলের যুদ্ধবাজ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া হবে না, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন, ইসরায়েলের যুদ্ধবাজ সরকারকে এ অঞ্চলকে আবারও রক্তপাত করবার সুযোগ আর দেওয়া হবে না। খবর আনাদুলুর। শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষীয় প্রতিনিধি দল পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান যুদ্ধবাজ ইসরায়েলি সরকারকে আবারও আমাদের অঞ্চলকে বারুদের গন্ধ এবং রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এরদোগান জানান, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। তিনি বলেন, আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো, কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান সহায়ক প্রতিটি উদ্যোগকে আমরা সমর্থন করেছি এবং ভবিষ্যতেও সমর্থন করে যাব। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক শক্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে পাকিস্তান সহ ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সংহতির ভিত্তিতে কাজ চালিয়ে যাবে আঙ্কারা। এরদোগান বলেন, আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সব মানুষ শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। দ্বিপাক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, জ্বালানি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করাও গভীর করতে আগ্রহী তুরস্ক। খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মার ঐক্যের শক্তি পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির জীবন ও তার মহাপ্রয়াণ বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার পথে এক অনন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার তেহরানে অনুষ্ঠিত ইমাম খামেনি প্রতিরোধের চিরন্তন নেতা শীর্ষক এক আলোচনা সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ খামেনি সর্বদা মুসলিম উম্মার জন্য ঐক্যকে একটি অপরিহার্য প্রয়োজনীয়তা হিসেবে গুরুত্ব দিয়েছেন। তিনি তার জীবনে এক বিশাল সময় বক্তৃতা, প্রবন্ধ এবং বইয়ের মাধ্যমে এই ঐক্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে গেছেন। পেজেশকিয়ানের মত গত 28শে ফেব্রুয়ারি ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনে খামেনির মৃত্যুবরণের ঘটনাটি সারা বিশ্বের কোটি কোটি মুসলমানদের এক হওয়ার নতুন দিশা দিয়েছে। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, খামেনির মতো নেতাদের চিন্তা এবং বার্তা মহাপ্রয়াণের মাধ্যমে শেষ হয়ে যায় না, বরং তা পরবর্তী প্রজন্মের জন্য সত্য, ন্যায় বিচার এবং প্রতিরোধের পথ প্রদর্শক হিসেবে বেঁচে থাকে।
তার মতে খামেনির রেখে যাওয়া আদর্শই এখন মুসলিম বিশ্বের লড়াইয়ের প্রধান চালিকা শক্তি। এদিকে মুসলিম দেশগুলোকে দুর্বল করতে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে বিজ্ঞানী, বুদ্ধিজীবী, প্রভাবশালী ব্যক্তিদের হত্যার নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান। তিনি তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান ইসরায়েলি শাসক গোষ্ঠী প্রকাশ্যে হত্যাকাণ্ড, বিশিষ্ট ব্যক্তিদের নির্মূল করবার কথা বলছে। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো যেখানে এসব অপরাধ ঠেকাতে সক্রিয় হবার কথা, সেখানে বাস্তবে তাদের পক্ষ থেকে রাজনৈতিক, লজিস্টিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক 11 জুলাই থাকছে পরমাণু ইস্যু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন কার্যক্রম শেষ হবার পর আগামী 11 জুলাই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। শনিবার টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন দফার আলোচনায় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ থাকা সম্পদ ছাড় এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এর আগে গত বুধবার কাতারের রাজধানী দোহায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে খুবই ভালো বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, ওই বৈঠকে দেশটির কয়েকশো কোটি ডলার জব্দ থাকা সম্পদের একটি অংশ ছাড়ার বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের কোনো সমঝোতা হয়নি। প্রায় 2 সপ্তাহ আগে একটি সমঝোতার স্মারক সই করবার পর দুদেশের মধ্যে নতুন এই আলোচনা শুরু হচ্ছে। এই সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে উভয় পক্ষকে 60 দিনের সময় দেওয়া হয়েছে। রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে রাশিয়া যুদ্ধ পরিচালনার অর্থায়ন করে। শনিবার জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 850 কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের এলাকায় ওই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিও ছিল বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ বলেছেন, শহরটিতে রাতভর বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। একটি তেল টার্মিনালে আঘাত হানার বিষয়টিও তিনি স্বীকার করেছেন, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, হামলার শিকার তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি স্থাপনা। সেখানে বছরে প্রায় 1,25,00,000 টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের ক্ষমতা রয়েছে। এছাড়া বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্রনস্টারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও রাশিয়া এখনও নৌঘাঁটিতে হামলার এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দলের পর মমতার কেন্দ্রীয় কার্যালয়ে দখলে নিল বিদ্রোহীরা। দলের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে বিদ্রোহী আসল তৃণমূল। গত 2রা জুলাই দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিদ্রোহীরা। এরপরেই শহরে ফিরে মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার্যত দখলে নিয়েছে তারা। গত শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহী আসল তৃণমূলের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিধায়ক এসে পৌঁছান মেট্রোপলিটনের ওই অফিসে। সঙ্গে ছিলেন সন্দীপন সাহা, ফরাদ হাকিম, জাভেদ খান, আক্তার জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক। সন্ধ্যা 6টা নাগাদ অফিসে পৌঁছানোর পর এক প্রস্ত বৈঠক সেরে ভবনের বাইরের মূল গেটে তালা ঝুলিয়ে বেরিয়ে যান ঋতুব্রতরা। আর এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হন কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম মুখ তথা কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এরপর উভয় পক্ষই এ নিয়ে মুখ খুলেছেন। ইতিমধ্যেই তৃণমূল ভবনের বিশালতা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, কারণ এই তৃণমূল ভবনে যিনি মালিক তিনি ইতিমধ্যেই এই ভবনের অনেকটা অংশ দখলে নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরেই 1 মাসের মধ্যে এই ভবন ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে ভবনটির মালিক। এরপর জোরপূর্বক বেশ কয়েকটি ফ্লোর খালিও করা হয়েছে। এবার সেই ভবনের বাকি অংশ দখলে নিল বিদ্রোহী তৃণমূল। বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়ক আকরারুজ্জামান সাংবাদিকদের জানান, এই বিশেষ পার্টি অফিসটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের আবেগ ইতিহাস জড়িয়ে রয়েছে। এর হ্রাস নিজেদের হাতে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। আখতারুজ্জামান আরও বলেন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের কাছে খবর আছে এতদিন ভরসা করে আমাদের যাদের নেতৃত্বে চলছিলাম অফিসটা তারা মেনটেন করতে পারছেন না। বাড়ির মালিক এই অফিস দখল করে নিচ্ছে। আমরা মালিককে বলেছি এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো।